আসসালামু আলাইকুম দর্শক। লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন এবং সমসাময়িক বাংলাদেশের রাজনীতি এবং ভূরাজনীতি নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় আজকে অতিথি হিসাবে আছেন মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেই। 2026 সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রকে যাকে বলে একেবারে তছনছ করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের পতন ঘটেছে আর ক্ষমতা দখল করেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু এখানেই শেষ নয়, রাজপাট থেকে তৃণমূল কংগ্রেসের বিদায়েই শেষ হয়নি রাজনীতি। নির্বাচনের পর মমতা ব্যানার্জির দল অন্তর্কলহে কার্যত মুছে যাওয়ার জোগাড়, যার তুলনায় ব্যবহার করা যায় একটা মাত্র শব্দবন্ধ, সেটা হলো রাজনৈতিক মহাপ্রলয়। আর এই রাজনৈতিক মহাপ্রলয়ের পর পর্দার আড়ালে শুরু হয়েছে এক নতুন খেলা। পশ্চিমবঙ্গের 30% মুসলিম ভোট ব্যাংক, যা এতদিন তৃণমূলের শক্তির প্রধানতম উৎস ছিল, তা এখন কোন দিকে যাবে? কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় আশ্রয় নেবে তারা? যখন রাজ্যের মুসলমানরা প্রায় দিশেহারা অবস্থায়, ঠিক এই সময়ই ভেসে আসছে এক চাঞ্চল্যকর খবরটি হলো কলকাতার বাংলাদেশ হাই কমিশনের ব্যবস্থাপনায় দুজন ব্যক্তি, যারা আদতে বাংলাদেশের জামায়াতে ইসলামের সঙ্গে যুক্ত, তাদের তাত্ত্বিক নেতা, তারা এসেছেন কলকাতায় অত্যন্ত সংগোপনে। বৈঠক করেছেন বামফ্রন্টের নয়, সিপিএমের দুই শীর্ষ নেতার সঙ্গে। কি কথা হলো সেই বৈঠকে? বাম আইএসএফ আর ওপার বাংলার ইসলামী শক্তি কি হাত মেলাচ্ছে বাংলায় বিজেপির রথ থামাতে, বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে? আজ আমরা করব এই খবরের কাটা ছেঁড়া। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, কারণ এটা একটি ভয়ঙ্কর খবর দিচ্ছে। আজ অনেক গোপন তথ্য আপনাদের সামনে নিয়ে আসব। প্রিয় দর্শক, গত এক দশক ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা কথাই প্রচলিত ছিল, সংখ্যালঘু ভোট যার, আরও বাংলা করে বলি, মুসলমান ভোট যার, নবান্ন দখলে তার। মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস এই সমীকরণকে ঢাল বানিয়ে রাজত্ব করেছে গত 15 বছর। কিন্তু 2026-এর নির্বাচনে সেই দুর্গে ফাটল ধরেছে। একটা অংশের মুসলিম ভোটার, বিশেষ করে যুব সমাজ, তারা উন্নয়ন আর চাকরির স্বার্থে বিজেপির দিকে ঝুঁকেছে। এদের সঙ্গে আছে মুসলিম মহিলারাও, তাদেরও একটা অংশ। এই খবরটা আদৌ মিথ্যে নয়, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি এই কথাটি। কিন্তু তাদের সংখ্যা যে আদৌ বেশি নয় এটাও সত্যি। বিজেপির বিপুল জয়, 2/3 জয়ের বড় কারণ হলো হিন্দু ভোটের মেরুকরণ। মুসলিম ভোটে চিরকালই মেরুকরণ ছিল, কিন্তু রাজ্যে হিন্দু ভোটের মেরুকরণ এই প্রথম। আর এটাই মুসলিম সম্প্রদায়ের দুশ্চিন্তার কারণ হয়েছে। যে যাই বলুক, যতই সম্প্রীতির গান গাওয়া হোক, মুসলিম মানসিকতায় হিন্দু বিদ্বেষ স্থায়ী আসন নিয়েছে, বিশেষত ভারতে, এবং ভারতের বাইরে নয় পশ্চিমবঙ্গ। তাই পশ্চিমবঙ্গেও এই হিন্দু বিদ্বেষ একটা আছেই। রাজনৈতিক দলগুলো ভোট ব্যাংকের স্বার্থে এই মানসিকতাকে তোষণ করে গেছে। সম্প্রীতির কথা লোক দেখানো, ওই একই বৃন্তে দুইটি কুসুম, এসব লোক দেখানো। আর এই কারণেই রাজ্যের মুসলিম সম্প্রদায় মমতার পতনের পর
নতুন ছাতার সন্ধানে আছে। একটা ক্ষুদ্র অংশ তাদের স্থানীয়ভাবে ঝুঁকেছে হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির দিকে, কিন্তু পুরো রাজ্যে ছাতা দেয়া সহজ নয়। সে যোগ্যতা এবং ক্ষমতা হুমায়ুন কবিরের নয়। ফলত মুসলিমদের বিপুল অংশ, যারা বিজেপিতে যাওয়ার কথা ভাবতেও পারে না, মানসিকভাবে যারা বিজেপির তীব্র বিরোধী, তৃণমূল ভেঙে যাওয়ার পর তারা এখন আশ্রয়হীন। ঠিক এই শূন্য স্থানেই এন্ট্রি নিতে চাইছে সিপিআইএম ও আইএসএফ। গত নির্বাচনে সিপিএম মাত্র 5% কম ভোট পেলেও রাজনৈতিক বিশ্লেষকদের একটা অংশ বলছেন তৃণমূলের অবর্তমানে সংখ্যালঘুদের কাছে এই মুহূর্তে সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প হলো বামপন্থীরা, বিশেষ করে সিপিএম। কারণ সিপিএম ছাড়া বাকি বাম শক্তি, ওই ফরওয়ার্ড ব্লক, আরএসপি ইত্যাদি ইত্যাদি, তাদেরকে বাম না বলে সিপিএম বলবো এখন থেকে, কারণ তারা কেবল টিকে আছে সাইনবোর্ডে। আর এই সুযোগটাই লুফে নিতে চাইছে ওপার বাংলার মৌলবাদী শক্তি। দেশে আওয়ামী লীগ নেই, যারা বাংলাদেশে ক্ষমতায় আছে এবং ক্ষমতার বাইরে সরকারে এবং বিরোধী দলে, তারা আসলে একই রাজনৈতিক মুদ্রার এপিঠ ওপিঠ। বিএনপি আর জামাত তাই একযোগে পরিকল্পনা করেছে কিভাবে পশ্চিমবঙ্গের মুসলমানদের পাশে দাঁড়ানো যাবে। আর বাংলাদেশের মৌলবাদীদের পুরনো স্বপ্ন গ্রেটার ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশকে কিভাবে বাস্তবায়িত করা যাবে। এবার আসা যাক সেই সবচেয়ে বড় খবরে, যা এই মুহূর্তে গোপন এবং প্রথম প্রকাশ্যে আনছে আমাদের এই চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। এখনো যে খবর পায়নি অন্য কেউ, সেই খবরটিতে আসি। আমি গত প্রায় 2 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে, আমি মুখ্যত বাংলাদেশ নিয়ে আমি আমার এই চ্যানেল চালিয়েছি। বাংলাদেশে আমার প্রচুর শুভানুধ্যায়ী বন্ধু, সেখানকার রাজনৈতিক নেতাদের মধ্যে বহু মানুষের সঙ্গে আমার গভীর যোগাযোগ। সেই গভীর যোগাযোগের সূত্রে এই খবরটি আমি পেয়েছি। খবরটি হলো, বাংলাদেশের ইসলামী শক্তির প্রধান মুখ জামায়াতে ইসলামীর 2 জন উচ্চপদস্থ প্রতিনিধি কলকাতা স্থিত বাংলাদেশ হাই কমিশনের বিশেষ ব্যবস্থাপনায় অত্যন্ত গোপনে কলকাতায় পা রেখেছেন এবং তারা বৈঠক করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং বর্ষিয়ান নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। খবরটি শুনেই চমকে উঠলেন তো? ভাবছেন যাদের আদর্শ, মানে কমিউনিস্টদের আদর্শ সম্পর্কে বলা হয় যে উত্তর আর দক্ষিণ মেরু হচ্ছে কমিউনিস্ট আর জামাতের সম্পর্ক, মৌলবাদী শক্তির সম্পর্ক, তারা কিভাবে এক টেবিলে বসবে, এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের মনে জাগছে। তাহলে শুনুন, রাজনীতির গভীর গোপন খেলায় ব্যবহারিক দিক আর তাত্ত্বিক দিকের মধ্যে আবার ওই উত্তর মেরু আর দক্ষিণ মেরুর তফাৎ। যা তাত্ত্বিক দিক দিয়ে যেটা বলা হয়, ব্যবহারিক দিকে করা হয় একেবারে সম্পূর্ণ বিপরীত মেরুর। কমিউনিস্টদের ধর্মনিরপেক্ষতা মানে এই উপমহাদেশে হিন্দুর শত্রু হওয়া, কিন্তু মুসলমানের বন্ধু হওয়া, তারই নাম কমিউনিস্ট। অনেকে সিপিআইএমকে অনেকে মজা করে বলে আমার বন্ধুদের মধ্যে, পরিচিতদের মধ্যে, যে এটা হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট নয়, মুসলিমস। এই কারণেই ধর্মের ভিত্তিতে ভারত ভাগ দাবির সমর্থক ছিল কমিউনিস্টরা, কিন্তু বাংলা ভাগের বিরুদ্ধে তারা ছিল। আজও তারা চেয়েছিল পুরো বাংলাটা যদি পাকিস্তানের মধ্যে চলে যায় তাহলে বাংলা এক থাকবে। আজও বাংলা ভাগের জন্য
মানে বাংলা কেটে পশ্চিমবঙ্গকে বার করে নিয়ে আসার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির বাপান্ত করে থাকে এই কমিউনিস্টরা। এই কারণেই বাম শাসনের ৩৪ বছরে এ রাজ্যে বাংলাদেশি মুসলমানরা লাখে লাখে এসে ঘরবাড়ি তৈরি করেছে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ থেকে ছড়িয়ে পড়েছে সারা ভারতে। এটা আমার কথা নয়, মমতা ব্যানার্জির কথা। তিনি তখন বিরোধী ছিলেন, পার্লামেন্টে স্পিকারকে কাগজের বান্ডিল ছুঁড়ে মেরেছিলেন এই কারণেই। তখন ওই যে বললাম, তখন তিনি বিরোধী দলে ছিলেন। বাংলাদেশের আর কমিউনিস্টরা ছিল কার সাথে? মনমোহন সিং, সোনিয়া গান্ধীর সরকারের থেকে সাথে। ঘটনাটা সম্ভবত ২০০৫ সালের। বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির দিকে চোখ ফেরান, সেখানেও একই দৃশ্য দেখবেন। সেখানকার কমিউনিস্টরা শেখ হাসিনার পতন ঘটাতে হাত মিলিয়েছিল জামাত সমেত মৌলবাদী শক্তিগুলোর সাথে। সুতরাং কমিউনিস্ট চরিত্রে অসম্ভব বলে কিছু নেই। জামাতের সঙ্গে এক টেবিলে তারা বসবে, এটাতে নিয়ে কোনো আপনার অবিশ্বাসের কারণ নেই। ফিরে আসি মূল প্রসঙ্গে। জামাত সিপিএম এই বৈঠকে ফর্মুলা তৈরি হয়েছে। কোন ফর্মুলা? বিজেপিকে রুখতে কি করা হবে। বাম আইএসএফ জোটকে ওপার বাংলা থেকে লজিস্টিক্যাল ও কৌশলগত সমর্থন দেবে ওপারের জামাত। সেই বিষয়ে চুক্তি হয়েছে, কথা হয়েছে, যাতে রাজ্যের মুসলিম ভোট সম্পূর্ণভাবে বামেদের দিকে ঘোরানো যায়। সে ব্যাপারেও জামাত খুব শীঘ্রই এই খবরটা তাদের নির্দেশ দেয়া শুরু হয়ে গেছে এবং সেই নির্দেশ ছড়িয়েও যাচ্ছে। সত্যি বলতে কি, ঘটনাটা, এই খবরটা যখন শুনি তখন প্রথমে আমিও সন্দিহান ছিলাম খবরের সত্যতা নিয়ে, তাই ক্রস চেক শুরু করি। আমার অনুসন্ধানী সূত্র যখন এর গভীরে গেল তখন উঠে এলো কিছু চাঞ্চল্যকর তথ্য। এই পুরো জল্পনার কেন্দ্রে যার নাম সবচেয়ে বেশি হাইলাইট করা হচ্ছে তিনি হলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মোহাম্মদ সেলিম দলের রাজ্য সম্পাদক, তার উপর তিনি ধর্মে মুসলমান এবং কমিউনিস্ট হলেও তিনি সেকুলার নন, তিনি সাচ্চা মুসলমান। তিনি জামায়াতের বিশ্বাসভাজনও। কিন্তু সুজন চক্রবর্তী, বিমান বোস ইত্যাদি এরা না হয়ে কেন বিকাশ রঞ্জন? জামায়াত বা কট্টরপন্থী ইসলামী দলগুলোর কাছে বিকাশ বাবুর একটা আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তিনি তাদের কাছে একটি প্রিয় এবং চর্চিত নাম। কেন? এর উত্তর লুকিয়ে আছে অতীতে। বিকাশবাবু কলকাতার মেয়র ছিলেন, সিপিএম কংগ্রেস জোটের মিলিত প্রার্থী হয়ে রাজ্যসভার সাংসদ ছিলেন এই কদিন আগেও, এই এপ্রিল মাসেও। তার নির্বাচনে ক্রস ভোটিংয়ের কথা উঠেছিল এবং তৃণমূলের বেশ কিছু ভোট চলে গিয়েছিল বিকাশ রঞ্জনের পক্ষে। অর্থাৎ কংগ্রেস সিপিএম বাম জোটের যত ভোট পাওয়ার ছিল তার থেকে বেশি ভোট পড়েছিল তার দিকে। অর্থাৎ রাজনীতিতে দলের বাইরে তার একটা আলাদা সাপোর্ট বেস আছে। আর এসবের পিছনে সেই সময় কবে হয়েছিল ওই নির্বাচন? ২০১৬ সালে। আর ২০১৫ সালে বিকাশ রঞ্জন একটা বড় কাজ করেছিলেন। কলকাতার ধর্মতলায় একটি প্রকাশ্য গোমাংস ভক্ষণ অনুষ্ঠানে বা বিফ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল, যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অংশ নিয়েছিলেন এবং প্রদর্শনীর ব্যবস্থা করে সবার সামনে গোমাংস খেয়েছিলেন। জামাত কট্টরপন্থীরা মনে করে বিকাশবাবু যত না হিন্দু, তার চেয়ে তিনি বেশি মুসলমান। তিনি তাদের ধর্মীয় অধিকারের পক্ষে দাঁড়িয়েছিলেন। কেন? কারণ মোহাম্মদ সেলিম কিংবা কোনো মুসলিম নেতাকে নিয়ে কিংবা গোমাংসের সঙ্গে শূকরের মাংস মিশিয়ে আলাদা ধর্মনিরপেক্ষতার স্লোগানটাকে আরও বড় না করে শূকরকে বাদ দিয়ে, শুয়োর বাদ দিয়ে তিনি শুধু গরু খেয়েছিলেন। আর এই কারণেই
জামাতের পছন্দের কারণ বিকাশবাবু, কারণ শুয়োর আবার ইসলামের কাছে একটা ঘৃণিত প্রাণী। আর বিকাশবাবুকে বাংলার বিজেপি বিরোধী লড়াইয়ের মুখ হিসেবে আজ যে জামাতের এত পছন্দ, তার কারণ তার পেছনে এসবের ভূমিকাও একটা বড়। বন্ধুরা, মুসলিম কমিউনিস্ট প্রেমের সমীকরণটা বুঝতে আমাদের একটু অতীতে ফিরতে হবে। 1977-এ কংগ্রেস বিরোধী রাজনীতির ফসল ঘরে তুলে রাজ্যে ক্ষমতা দখল করে সিপিএম সহ বাম শক্তিরা ক্ষমতা নেয়। সেটা নিরবিচ্ছিন্নভাবে চলে 30টা বছর, নিরবিচ্ছিন্নভাবে। আরও 4 বছর ছিল, তবে তখন পালাবদল শুরু হয়ে গেছে। মুসলমানরা আঠার মতো লেগেছিল বামেদের, বিশেষ করে সিপিএমের সঙ্গে ওই 30টা বছর। রাজ্যে মুসলমানদের ক্ষমতায়নের পেছনে সবচেয়ে বেশি যোগদান ছিল কমিউনিস্টদের। একেবারে গ্রাম থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, সর্বত্র জনপ্রতিনিধি মুসলিমরা খুব কম করে হলেছিল 70 থেকে 80 ভাগ। পরিবর্তন এলো 2007-এ। 2007 সালের নন্দীগ্রাম আন্দোলন এবং রিজওয়ানুর রহমানের রহস্য মৃত্যুর পর বামেদের থেকে মুসলিম ভোট সম্পূর্ণ ঘুরে গিয়েছিল তৃণমূলের দিকে। তৎকালীন সময়ে গুঞ্জন উঠেছিল যে বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করতে বাংলাদেশের জামাত এবং কিছু কট্টরপন্থী সংগঠন পর্দার আড়ালে কলকাঠি নেড়েছিল মমতা ব্যানার্জির হয়ে। কারণ জামাত ও ইসলামী শক্তি বুঝেছিল সিপিএমের দিন চলে যাচ্ছে, বিকল্প আসছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির তৃণমূল বিকল্প হয়ে আসছে। সিপিএমকে হঠাতে, বিশেষ করে বুদ্ধদেব ভট্টাচার্য কমিউনিস্টদের চিরাচরিত ধ্বংসের রাজনীতি ছেড়ে ওই সিঙ্গুর নিয়ে যে সৃষ্টির রাজনীতি করতে গিয়েছিলেন, সেই সৃষ্টির রাজনীতির লাইন নেওয়াটাকে ভারত বিরোধী শক্তি ভালো চোখে দেখেনি। আর মমতা সেই সুযোগ চমৎকার ব্যবহার করেছেন। তিনি চীনের দালাল মাওবাদীদের সঙ্গে গোপন সমঝোতা করেন, বাংলাদেশে জামাতের প্রতিনিধিদের সঙ্গেও গোপন বৈঠক করেন। মাওবাদীদের মতো জামাতও মমতাকে আশ্বস্ত করে মুসলমান ভোটের ব্যাপারে। আর তাই সিপিএমের পতন ঘটতে দেরি হয়নি। ভোটের পরে মাওবাদী নেতা তাকে হত্যা করিয়েছেন মমতা, কিন্তু মুসলমানও তো একটা নেতাকে হত্যা করেছেন, কিন্তু মুসলমানদের তিনি দুধেল গাই বলে কোলে টেনে নিয়েছেন। পশ্চিমবঙ্গের রাজনীতির চাকা সেই তখনই ঘুরে যায়। আবার বর্তমানে রাজনীতির চাকা ঘোরাতে জামাত আবার সক্রিয় হয়েছে। জামাত বুঝেছে তৃণমূল কংগ্রেসের যে হাল, তাতে মমতার ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। তাই মুসলমানদের অধিকার রক্ষায় তারা ফিরে এসেছে সিপিএমের কাছে। উদ্দেশ্য সিপিএমের নেতৃত্বে কংগ্রেস, আইএসএফ, অন্যান্য বিজেপি বিরোধী দলকে এক ছাতার তলায় নিয়ে এসে মুসলমানদের স্বার্থ সুরক্ষিত রাখার ব্যবস্থা করা। 30% মুসলিম ভোট যাতে রাজ্যের ক্ষমতার মূল অংশীদার আবার হয়ে ওঠে, সেই ব্যবস্থা করা। কারণ এই বিকল্প শক্তি জানে হিন্দু ভোটের যে মেরুকরণ হয়েছে এই রাজ্যে, সেই মেরুকরণ ক্ষণস্থায়ী হবে। আর জামাত লম্বা রেসের ঘোড়া, ওরা অপেক্ষা করতে জানে, ঠিক সময়ে ঝাঁপাতে জানে। সেটা বাংলাদেশে দেখা গেছে। বাঙালি হিন্দুর মানসিকতায় কমিউনিস্ট ভাবাদর্শ এত প্রবলভাবে বসে আছে যে 26-এর এই মানসিকতা, এই হিন্দুত্বের দিকে শিফট, এটা বেশি দিন থাকবে না। মমতার দুর্নীতি ও কুশাসন এই অবস্থার জন্য দায়ী। বিজেপির প্রতি ভালোবাসার হানিমুন পিরিয়ড কাটলেই বামেরা মঞ্চে ফিরবে, আর বামেরা ফিরলে আবার ফিরবে ইসলামী প্রভুত্ববাদ পশ্চিমবঙ্গের রাজনীতিতে। তাহলে কি ঠিক হয়েছে জামাত সিপিএম বৈঠকে?
আবার বলি, অত্যন্ত গোপনীয় বৈঠক, চারপাশে শক্ত দেয়াল ছিল, খবর বাইরে আসা দায়, তবু কথায় আছে না, দেয়ালেরও কান আছে। আর সেই দেওয়ালের কান যেটুকু খবর দিয়েছে সেটা এবার বলছি। কিরকম খবর? এক, বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ফ্রন্ট খোলা হবে সিপিএমের নেতৃত্বে, জামাতের নেতৃত্বে মুসলমানরা সিপিএমকে সাপোর্ট দেবে। দুই, ইসলামী শক্তির হেডকোয়ার্টার থেকে রাজ্যের সমস্ত বিজেপি বিরোধী শক্তিকে নির্দেশ দেওয়া হবে সিপিএমের সঙ্গে কোঅর্ডিনেট করে সম্মিলিত লড়াইয়ের মঞ্চ গড়ে তোলার জন্য। তিন, অর্থায়নের ব্যবস্থা হবে, কারণ টাকা পয়সা ছাড়া রাজনীতি হয় না। জামাত সেই অর্থায়নের ব্যবস্থা করবে। বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলনে যেভাবে অর্থায়ন হয়েছে, এখানেও সেভাবে টাকা আসবে। আপনারা জানেন, বাংলাদেশে যে হাসিনা পতনে টাকা ঢেলেছিল সেটা হচ্ছে ডিপ স্টেট, জর্জ সোরোসের ডিপ স্টেট। কাদের মাধ্যমে? ওই জামাতের মাধ্যমে তারা ঢেলেছিল। এবং মনে রাখবেন, জামাত কিন্তু আমেরিকার চোখে তাদের পজিশন কিন্তু বিএনপির মতনই নয়, বিএনপির থেকেও ওপরে। সুতরাং এই টাকা আসবে ডিপ স্টেট, মানে আমেরিকা থেকে টাকা আসবে সিপিএমের নেতৃত্বে মুসলমানদের একজোট করা, বিজেপি বিরোধী শক্তিকে এই রাজ্যে প্রতিষ্ঠিত করা। আলোচনা এবার শেষ করি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুসলিম ভোট ব্যাংক এখন এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তৃণমূলের পতনের পর এই ভোট ব্যাংককে নিজেদের দিকে টানতে সিপিএম, আইএসএফ ইত্যাদিরা এদের জোট যেমন চেষ্টা করবে, তেমনি বিজেপিও চাইবে মুসলমানদের একটা অংশকে নিজেদের জাতীয়তাবাদী স্রোতে সামিল করতে। এবং সেই প্রক্রিয়া কিন্তু বিজেপি শুরুও করে দিয়েছে। কতটা সাফল্য আসবে সেটা ভবিষ্যৎ বলবে। জামাতের সাথে গোপন বৈঠকের এই খবরের সত্যতা নিয়ে কেউ সন্দেহ করতেই পারে, কিন্তু বাংলার মাটিতে বিজেপি বনাম বাম আইএসএফ এই লড়াই জামাতকে পেছনে রেখে আগামী দিনে আরও তীব্র হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। আপনার কি মনে হয়, সিপিএম আর আইএসএফ এবং কংগ্রেস এবং বিজেপি বিরোধী সামগ্রিক রাজনৈতিক শক্তি, তারা কি পারবে তৃণমূলের ফেলে যাওয়া শূন্যস্থান পূরণ করতে? তৃণমূল কি তাদের জায়গা ছাড়বে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি সত্যিই পারবেন বিজেপি বিরোধী সেই লড়াইয়ের প্রধান মুখ হতে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের অনুসন্ধানী রিপোর্টের জন্য আমাদের চ্যানেলটিকে, ক্যালকাটা ডায়ালগসকে এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।